হয়তো ভারত সরকার কৃষকদের পক্ষে নতুন কিছু বিল নিয়ে আসবে, নতুন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে, কিন্তু দেখলাম এই রেখাপাত্রদের অপদার্থ সরকার বসিরহাটের কৃষকদের কথা ভাবলো না, পশ্চিম বাংলার কৃষকদের কথা ভাবলো না, দেশের কৃষকদের কথা ভাবলো না। সেই ব্রিটিশ পিরিয়ডে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষীদেরকে শোষণ করেছিল, সেই শোষণ করে নেওয়ার জন্য নতুন করে কৃষকদের বিপক্ষে বিল পাস করলো। বসিরহাটের লোকসভার কৃষকদের উচিত হবে লেখাপাত্রদেরকে জবাব দেওয়া, যে লেখাপাত্রকে বুঝিয়ে দেওয়া কৃষকদের ভোট ছাড়া তুমি পার্লামেন্টে যেতে পারবে না, কৃষকদের ভোট ছাড়া মোদী সরকার গঠন করতে পারবে না। যেই কৃষকদের ভোট নিয়ে মোদী বাবু সরকার গঠন করেছে, সেই কৃষকদের বিরুদ্ধে যে মোদী বাবু বিল পাস করিয়েছে, তার জবাব এই বসিরহাটের পিপার কৃষকরা দেয়। এবার নির্বাচনে লেখাপাত্রকে একটাও ভোট হবে না। আমরা দেখলাম, আমরা আশা করেছিলাম ভারত সরকার কৃষকের পক্ষে বিল পাস করবে, আর এখানকার যিনি মাননীয় আছেন, যিনি ভোটে জিতে গিয়েছিলেন, কৃষকদের হয়ে দুটো কথা বলবে। দুঃখের বিষয়, কৃষকদের হয়ে কথা বলে তো দূরের কথা, কৃষকদের দুর্দশার কথা সেখানে বলেনি। আমরা দেখলাম অপদার্থ সরকার, বিজেপি বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল, সারা দেশের কৃষকরা তখন আন্দোলন সংগঠিত করেছিল। পশ্চিমবাংলার কৃষকরাও ভারত সরকার, যাতে বিজেপি সরকার বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়, তার জন্য যখন প্রতিবাদ করছিল, পশ্চিমবাংলাতেও প্রতিবাদ হচ্ছিল। ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরাও ভারত বন্ধের ডাক দিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের কথা ভেবে, শ্রমজীবী মানুষের কথা ভেবে, তাদের ভারত বন্ধকে সম্মতি জানিয়ে, তাদের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারত বন্ধকে সফল করতে বিজেপিকে এই বিলগুলো যাতে প্রত্যাহার করে নেয়, তাতে চাপ দেওয়ার জন্য আমরা কি করেছিলাম, আমরা ভারত বন্ধ করতে রাস্তায় নেমেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বিজেপি শাসিত রাজ্যে ভারত বন্ধ সফল হলেও পশ্চিম বাংলাতে এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের কিছু গুন্ডা মস্তান দিয়ে ওই দিনের ভুলে যাচ্ছি না, কৃষকদের উপর আক্রমণ করেছিল, আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ করেছিল। তাই সময় এসেছে জুন মাসের 1 তারিখে পিপা অঞ্চলের বসিরহাটের কৃষকদেরকে এই তৃণমূলের বিরুদ্ধে জবাব দিতে হবে, কারণ আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে। সেই সময় তৃণমূলের গুন্ডা মস্তান দিয়ে আইএসএফ তথা শ্রমজীবী তথা কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ওই দিনকে। আন্দোলন করছিলাম কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তো আরো উচিত ছিল এই আন্দোলনটা যাতে ভালো করে হয়। উল্টে কি দেখলাম, আমরা ভারত বন্ধকে সফল করার জন্য রাস্তায় নামলাম, তৃণমূলের গুন্ডা মস্তান, প্রশাসনকে তৃণমূল কাজে লাগিয়ে এই হাজী নুরুল ইসলামরা, মমতা ব্যানার্জিরা, শুভেন্দু অধিকারীরা তৃণমূলকে এই গুন্ডা মস্তানকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় বন্ধকে হতে দিল না। আপনারা বুঝুন কেন হতে দিল না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বন্ধ হলো, ওয়েস্ট বেঙ্গলে হলো না, যেটা কি বিজেপির ঘোর বিরোধী মমতা বলে। ব্যাপারটা অন্য জায়গায়। এটাও তো হতে পারে যে বলে দিয়েছিল, যদি ওয়েস্ট বেঙ্গলে কৃষকরা বন্ধ সফল করে, তাহলে তোমার পরিবারের ওই চাকরি চোরেদেরকে জেলের মধ্যে রাখবো। তাহলে ওদের চাকরি চোরেদের কথা ভেবে যারা দুর্নীতি করেছে তাদের কথায় তাদের জন্য আমাদের বসিরহাটের, আমাদের পিফার কৃষকদের কথা মান্যতা দিল না। তাই শুনে এসেছে পিফা অঞ্চলের বসিরহাটের কৃষকদেরকে জবাব দিতে হবে। ঠিক যেভাবে রেখাপাত্রদেরকে জবাব দেবো 1 তারিখে, ঠিক একইভাবে হাজী নুরুল ইসলামদেরকে জবাব দেব। যেভাবে মমতা ব্যানার্জিদেরকে জবাব দেব, ঠিক ওইভাবে মোদীদেরকে আমরা জবাব 1 তারিখে দেবো। হবে তো নাকি ভাই? হবে তো? কারা জবাব দেবে? হাতটা তুলুন তো একটু। কোনো কথা হবে না এদের বিরুদ্ধে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে। আমরা ভুলে যাচ্ছি না, আমরা শুধু অবাক হয়ে যাচ্ছি যে আমরা, অনেকে ভাবছেন যে এই তৃণমূলের দুর্নীতির হাত থেকে, চাকরি চোরেদের হাত থেকে, রেশন চুরিদের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল চুরিদের হাত থেকে, জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের, তার হাত থেকে বাঁচার জন্য এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি করছে, ওবিসি কোটাতে নন ওবিসিরা চাকরি করছে। এই সমাজ ব্যবস্থা যে দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে, তার হাত থেকে বাঁচার জন্য হয়তো অনেকে ভাবছেন বিজেপিকে ভোট দিলে লাভ হবে। আমি আপনাদের বলছি, এটা দিনে স্বপ্ন দেখা হচ্ছে। যাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এটা আমি নতুন করে বলছি না, আমার আগে দিয়েছে কে? ওইদিকে মুকুল রয়। তো নতুন করে বলতে
লাগছে না। তারা ভাবছেন তৃণমূল অত্যাচারের হাতে বিজেপিকে ভোট দিলে ভালো হবে, তাদের ভোটটা বিফল হয়ে যাবে। ভোটটা নষ্ট করবেন না। যারা চান এই তৃণমূলের অত্যাচারের অবসান হোক, আপনার ছেলে 330 টাকার ফর্ম ফিল আপ করে 550 টাকার ফর্ম ফিল আপ করে চাকরি পাক, কোনো চাকরির ক্ষেত্রে 15 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিতে হবে না। তাদের বলবো এই সমাজ ব্যবস্থা যদি চান, আপনাদের রেশনটা যদি না চুরি চান, আপনাদের কোটার চাকরি যদি না বিক্রি করতে চান, লোকাল হসপিটালে যদি স্বাস্থ্য পরিষেবা নিতে চান, শিক্ষার পরিকাঠামো আমূল যদি পরিবর্তন করতে চান, আপনি নাগরিক আপনার অনেক মৌলিক অধিকার যদি ফিরে পেতে চান, আপনাদের বলবো এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন বিজেপি চলে আসছে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে, ওই হবে নুসরাত জাহানের মতো বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া দরকার পার্লামেন্টে, ও ভোট না দিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আর আপনি ভোট দিয়ে তাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে? যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, তাহলে দিবা স্বপ্ন দেখা হচ্ছে। বা এটা তো খেলার মনে একটা মাঠ নাকি? আচ্ছা, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব, সম্ভব হবে? এই ধান চাষ করতে গেলে কি করতে হবে? এই মাটিটাকে পরীক্ষা করতে হবে। মাটিটা পরীক্ষা করতে হবে তো, ধান চাষের উপযুক্ত উর্বর মাটি নাকি? স্বাভাবিকভাবে এটা ধান চাষের জন্য নয়। তাহলে কি করতে হবে? এটা নতুন মাটি ফেলতে হবে, না হলে মাটি তুলে উর্বর মাটি দিতে হবে। তারপরে কি দিতে হবে? নাগল দিতে হবে, চষতে হবে, বীজ লাগাতে হবে, তারপরে ধান গাছ বড় হবে, ধান হবে। মোটামুটি 1-1.5-2 বছরের খেলা তো, কম করে। এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে পশ্চিমবাংলায় বিজেপি চাষ করতে পারতো না। তারা দেখেছিল পশ্চিমবাংলায় বিজেপি যতবার চাষ করতে চেয়েছে, জনগণ ভোটের মাধ্যমে স্প্রে দিয়ে ওদেরকে মেরে দিয়েছে। যতবার চাষ করতে হয়েছে জনগণের বিপক্ষে ভোট দিয়েছে। তখন বিজেপি কি দেখেছে যে এরকমভাবে চাষ করা যাবে না। মমতা ব্যানার্জিকে ধরে এনেছিল, কংগ্রেস থেকে বার করে মমতা ব্যানার্জিকে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে পশ্চিমবাংলায় বিজেপি চাষের অনুকূল পরিবেশ 1998 সাল থেকে তৈরি করেছিল বিজেপির জন্য এই মমতা ব্যানার্জি। এই নাকি বিজেপি আঁকাবে? আমি অনকারা বলছি তো, পশ্চিমবাংলা যে তৃণমূল দল তৈরি হচ্ছে, ওই দলটা তৃণমূলটা বিজেপির হাত ধরে জন্ম হয়েছে, বিজেপির গর্ভে জন্ম হয়েছে। আমি যে ভুল কথা বলি, পাড়ার চরানা তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে বলবেন এলাকার বিধায়কের মাধ্যমে, এলাকার তৃণমূলের বড় নেতাদের মাধ্যমে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে খবর পাঠাতে। আমি যদি মিথ্যা কথা বলি, অসত্য কথা বলি, আমার বিরুদ্ধে মামলা করতে বলবেন। বুঝতে পারছেন না? আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে দল বিজেপির গর্ভে জন্ম হচ্ছে সে আবার বিজেপিকে আটকাবে? সে আর বিজেপিকে আটকাবে মনে হচ্ছে? সে বিজেপিকে আটকাবে না, বিজেপিকে সে জায়গা করে দিচ্ছে। 2019 সালে 18টা সিটের জায়গা করেছিল, 2021 সালে 77টা সিট দিয়েছিল। এখনো যদি মনে করেন বসিরহাটের মানুষ যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, দেখুন এখন পর্যন্ত বিজেপি আপনার পাড়াতে এসেছে। কালকে কিন্তু যদি বিশ্বাস একে করে ফেলেন, আপনার বেডরুমে বিজেপিকে কিন্তু ঢুকিয়ে দেবে তৃণমূল, তখন আর কিচ্ছু করার থাকবে না। তাই বন্ধুগণ, বিজেপির সাংগঠনিক পরিকাঠামো একদম শেষ হয়ে গেছে, বাংলায় না। মুখ থুবড়ে পড়বে বাংলাতে, সারা ভারতবর্ষে দেখছেন না ডেটা পার হচ্ছে যে বিজেপির অবস্থা খারাপ। বিজেপিকে আটকানো মানে আপনাকে আটকাবো যে বলছে সেই নিয়ে আসার চেষ্টা করছে। বাংলায় তৃণমূল না গিফট করলে বিজেপি একটা সিটও পাবে না, বাংলায় একটা সিটও পাবে না যদি তৃণমূল না সহযোগিতা করে। তাই আপনাদের বলবো, তা আপনাদের লড়াই করার মতো লোককে পার্লামেন্টে পাঠাতে হবে। যখন সিএএ কে বিল পাস করিয়ে পার্লামেন্ট থেকে পাস করিয়েছিল, আর আনাচে কানাচে এই বসিরহাটে যখন এসে বলেছিল নাকি পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে, পার্লামেন্টে দাঁড়িয়ে এই তৃণমূলের এমপির কাজ ছিল সেখানে দাঁড়িয়ে এই সিএর বিরোধিতা করা। এই তৃণমূলের এমপি বিরোধিতা তো দূরের কথা, ওখানে বিজেপিকে সহযোগিতা করেছিল। তাই বললো আগামী দিনে এই ধরনের কোনো সমাজ মানুষের মধ্যে বিভেদ লাগানো, জনগণের বিপক্ষে, কৃষক বিল থেকে শুরু করে ড্রাইভারদের বিপক্ষে যে সমস্ত বিল পাস করিয়েছে, সিএর মতো যে সমস্ত বিল ছিল, এই আগামী দিনে এই ধরনের কোনো বিল যদি পাস করে পার্লামেন্টে দাঁড়িয়ে শাসকের চোখে চোখ রেখে কি বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে চান জয়ী, সেটাই হবে আখতার রহমান বিশ্বাস খান। তাই বলবার আপনাদেরকে, আপনাদের ভোট দিন পার্লামেন্টে। ভুলে যাচ্ছি না এই বসিরহাটের মাটি, পবিত্র মাটি, হাজি হাফেজ বিন নিসার আলী আজকে তৃণমূল মিষ্টি মিষ্টি কথা বলছে। এদের লজ্জা আছে? এদের লজ্জা না এদের? এরা নাকি গুজরাটের কথা বলে, এরা নাকি উত্তরপ্রদেশের কথা বলে। আরে স্বাধীন ভারতের
পরাধীন ভারত থেকে স্বাধীন ভারত পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত বীর যোদ্ধারা আত্মবলিদান দিয়েছিল, আত্মত্যাগ করেছিল, তাদের মধ্যে অন্যতম একজনকে হাফেজ মির নিসার আলী, যাকে আমরা তিতুমির নামে জানি। এই অপদার্থ তার নামে একটা কিছু করেনি। আমি আপনাদের বলবো, এই আওয়াজটা আমি পশ্চিমবাংলার বিধানসভাতে তুলে ধরেছি, হেরিটেজ গ্রামের কথা বলেছি। তাদের পরিবারগুলো আজকে না খায় না, তাদের অবস্থা তলানিতে চলে যাচ্ছে, তাদের দেখবার কথা বলেছি, তার নামে শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলেছি। এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার বিধানসভাতে নয়, আমরা দেশের আইনসভার মধ্যে, লোকসভার মধ্যে আমরা পৌঁছাতে চাই। আপনারা যদি মূল্যবান ভোট দেন, এই তিতুমিরের আত্মবলিদানের কথা পার্লামেন্টে হবে এবং এই গ্রামগুলোকে যাতে হেরিটেজ ঘোষণা করে এবং একজন স্বাধীনতা সংগ্রামীর যে পূর্ণ মর্যাদা হয় তাকে দেওয়া, তার কথা সেখানে গিয়ে বলবে। এই বসিরহাটের মাটি থেকে যাবে। আপনাদের উপর নির্ভর করে আপনারা কি করবেন। শেষের দিকে এসে করাবেন। আপনারা যারা উপস্থিত আছেন, মায়েদের হেভি অংশ এসেছেন, মায়েদেরকে 1000 টাকা 1200 টাকা পাচ্ছেন, আমি এর বিরোধিতা করব না। তো মায়েদেরকে এটুকুই বলবো, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এই 1000-1200 ভিক্ষার মতো আপনাদের সাথে যে আচরণ করছে, এটা আমরা করতে দেব না। আমরা চাইবো প্রোডাক্টিভ হবে, কোনো আনপ্রোডাক্টিভ নয়। মায়েরা মায়েদের ঘরে থেকে, মায়েদের জন্য এলাকা থেকে মাস গেলে 5-7 হাজার যাতে ইনকাম করে, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব পার্লামেন্টে। আর আমরা 2026 সালে ক্ষমতা পাই, আমরা রাজ্যে পলিসি তৈরি করবো, মায়েদেরকে স্বাবলম্বী করবো। 1000-1200 হয়, মায়েরা মাস গেলে 5-7 হাজার টাকা যদি মেহনত করে ইনকাম করতে পারে, তার পলিসি আমরা বাংলায় তৈরি করব। মায়েরা আসছেন, মায়েদের বলি, আর একটা সাথে কথা বলি, আমরা ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য আর 5টা জিনিস যেগুলো করব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো বাধ্যতামূলক মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেইগুলোর সাথে সাথে এই কটা ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, কর্মসংস্থানের সাথে সাথে এটাও বলে যাচ্ছে, মায়েরা ওই দুর্দশার কথা ভুল, সব থেকে ক্ষতিগ্রস্ত হয় মায়েরা। কখন 2021-11 আগে মুসলমানকে বাঁচাবার নাম করে রাজ্যে মমতা ব্যানার্জি সরকার এসেছিল, কিন্তু দুঃখের বিষয় দেখুন, মুসলমানকে বাঁচাবার নাম করে কি দেখলাম আমরা? শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম মহল্লাতে করে দেবে বলেছিল, দলিত মহল্লাতে করে দেবে বলেছিল, আদিবাসী মহল্লাতে করে দেবে বলেছিল। এখানে হাত তুলে বলুন, আপনাদের বুথে 2011 সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে? হাত তুলে বলুন। বিভিন্ন বুথের আছেন, তাই অঞ্চলের মানুষ যেহেতু বিভিন্ন বুথের আছেন, মায়েরাও বলবেন একটা হয়নি। কিন্তু দেখুন, এই মমতা ব্যানার্জি যুব সমাজকে ধ্বংস করার জন্য, মুসলিম যুব সমাজরা যাতে বিপদে চলে যায়, আদিবাসী যুব সমাজরা যাতে বিপদে চলে যায়, দলিত সমাজের যুব সমাজরা যাতে বিপদে চলে যায়, পিছিয়ে বর্গের যুব সমাজরা যাতে বিপদে চলে যায়, সেই জন্য দেখুন এই 13 বছর ধরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেনি। 13 বছর ধরে লিগা মদের দোকান পাড়াতে পাতে এই অপদার্থ সরকার বানিয়ে দিয়েছে। বলছি নাকি? তাই মায়েদের বলবো, যদি আপনারা বাংলা পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি, আমরা ক্ষমতায় আসলে আর 5টা উন্নয়নমূলক যে কাজ করব, তার মধ্যে আমাদের একটা কাজ থাকবে, পশ্চিম বাংলাতে যে কটা লিগাল ইললিগাল মদের দোকান আছে, সমস্ত দোকান আমরা বন্ধ করে দেব। মায়েদের বলছি, সমস্ত দোকান আমরা বন্ধ করব। আমাদেরকে একবার সুযোগ দেন। আপনার অনেক বাপেরা ভাববে, আমার ছেলেটাকে আমি তো কন্ট্রোল করে রেখেছি। আরে আপনার বাড়ির মেয়ে বাচ্চা বড় হবে, আপনার হবু জামাই মাতাল হচ্ছে না তো? আপনার ছেলেকে আপনি ভাবছেন কন্ট্রোল করে রেখেছি, ও মাতাল ফাতাল হবে না। মমতা ব্যানার্জি মায়ের হাতে 1000 টাকা দিতে, মায়ের স্বামী মায়ের ছেলেকে মাতাল বানাবার জন্যই মমতা ব্যানার্জি, এ হাজী নুরুল ইসলামদের সরকার মাতাল বানানোর জন্য 20 টাকার মদের পাউচ দুয়ারে দুয়ারে বিক্রি করার প্রকল্প আনতে চলেছে। অপদার্থ এরা এত বড়। তাই মায়েদের বলবো, এদেরকে ভোট দিবেন আর আপনার ছেলেগুলোকে মাতাল বানাবেন? এরা ভোট দেবেন? ওদেরকে ভোট দেবেন? দিবার কোনো প্রশ্নই আসছে না। আমাদেরকে যদি ভোট দেন, আমি বলছি আগামী দিনে বাংলাতে মদ বন্ধ করার জন্য আমরা ক্ষমতায় আসলে আমরা মদ পলিসি না, মদ বন্ধ করে দেবো আমরা। যুব সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। বন্ধুগণ যারা এসেছেন, মায়েদেরও বলবো, আজকে বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে তার আগে জিজ্ঞাসা করছে, এখানে যত লোক আছে 1000-500 তো মানুষ হবে কম বেশি। এই যে মানুষ আছে, আপনাদের কজনের সন্তান বেসরকারি স্কুলে পড়ে? একটু হাত তুলুন তো। অর্থাৎ টাকা দিয়ে পড়াতে হয়, কেজি স্কুলে পড়ে, সকালে স্কুল যায়, কেজি স্কুল, সরকারি স্কুল বলছি না, যেখানে গেলে মিড ডে মিল দেয় ওই স্কুলের কথা আমি বলছি না। দারুণ কথা বলেছে। কোনে পড়ে এখানে?
ওর মুখে একটু স্যালাডও দিয়ে দাও, নাহলে আইসক্রিম দিয়ে দাও ওকে একটা মুখে। বাবা একটু দেখ। তো যেটা বলছিলাম, আপনাদের এখানে সবার বাচ্চারা কোথায় পড়ে? ছাত্ররা সরকারি স্কুলে। এই এখানে একটা আস্তে আস্তে একটা প্রাইমারি স্কুল দেখলাম না? হ্যাঁ, এই পড়ে না? এটা তো এখন ছুটি দিয়ে রেখে গেছে, যখন খুলবে তুমি করে নেবেন, বা এখন মনে আপনারা বলতে পারবেন। এখানে যতজন উপস্থিত আছি, দু একজন ছাড়া সবার সন্তানগুলো সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল। এর থেকে তো বেশি আমরা যেতে পারছি না, যেতে দিচ্ছে না, ধ্বংস করে, যাতে আপনার আমার ছেলেরা না উকিল এরা চায় না। এরা চায় আপনার আমার ছেলে মারামারি করুক, খুনোখুনি করুক, বুদখল করুক, এরা কোনোদিন চায় না। হাজী নুরুল ইসলাম চায় না, রেখা পাত্ররা চায় না। দলিতের ছেলে, আদিবাসীর ছেলে, মুসলমানের ছেলে, পিছড়ে বর্গের ছেলে, নবশূদ্রের ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাক। এই রেখা পাত্র আর হাজী নুরুল ইসলামরা সব সময় চায় এই ভোটারদের ছেলেগুলো অশিক্ষিত হয়ে থাকুক। ভোটারদের ছেলেরা অশিক্ষিত হলেই তো বিভাজনের রাজনীতি করে ভোটটা নিয়ে যাবে, আর সিএর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে যাবে। আপনারা গিয়ে দেখবেন, বাড়িতে যান, 3, 4, 5, 6 এর বাচ্চাগুলোকে ডাকবেন, 3, 4 এর বাচ্চাকে ডেকে বলবেন, এই তোর অঙ্কটা কত? 100টা বাচ্চা দেখবেন, মায়েরা যারা আছেন, 1000 টাকা আপনাকে মমতা ব্যানার্জি দিচ্ছে, যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে 1000 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি খুন করছে, ওই হাতে আপনার ছেলেদের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি নষ্ট করছে। যে দেখবেন বাড়িতে আপনারা বাপেরাও, ক্লাস 3, 4 এর বাচ্চাকে অঙ্কের বইটা খুলে দেবেন, 100টা বাচ্চাকে ট্রাই করবে, 90টা বাচ্চা অঙ্ক করতে পারবে না, ফেল করবে। ক্লাস 5, 6 এর বাচ্চাকে ডাকবেন, ডেকে বলবেন, ইংলিশে তোর নাম লেখ, তোর বাপের নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা, কোন স্কুল লেখ। 100টা বাচ্চাকে ট্রাই করবেন, 90টা বাচ্চা কিন্তু পারবে না। কাদের সন্তান ওগুলো? নেতাদের, অভিষেক ব্যানার্জির পরিবার, হাজী নুরুল ইসলামের পরিবার, রেখা পাত্রের পরিবার, শুভেন্দু অধিকারীর পরিবারে, মোহাম্মদ সেলিমের পরিবারে, এদের পরিবারের কেউ নয়। কাদের পরিবারের? এই যে ভোটারদের। 300 টাকা রোজে যারা কাজ করে তাদের পরিবারের সন্তানগুলোকে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে, আর মায়ের হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। আরে মায়েদের বলবো, আওয়াজ তুলুন, আগে পরে আপনার 1000-1200 হবে, বলবেন আওয়াজ তুলুন। ভাইজান দেখে সুযোগ দিলে ভাইজান পলিসি আনবে, 5-7 হাজার টাকা খেটে মাইনে নেবো, আমরা খেটে ইনকাম করবে, আওয়াজ তুলবেন। এখন ভাইজানের হাতে সুযোগ নেই, 1000-1200 তোমার পরে হবে। আগে আমার বাচ্চাগুলো, সন্তানগুলো যে স্কুলে যায়, সেই স্কুলে শিক্ষক দাও, সেই স্কুলের টিচার দাও, ব্ল্যাকবোর্ড দাও, টেবিল দাও, চেয়ার দাও, স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসো। এই আওয়াজটা মায়েদেরকে প্রথম তুলতে হবে, মায়েদের সাথে সাথে বাপেদেরকেও তুলতে হবে। তুলবেন তো নাকি ভাই? কেন? এই দেখুন, আপনারা দেখবেন, আজকে যাবেন, আজকাল যান, নেতাদেরকে গিয়ে বলুন, দাদা এই ভোটের সময় এসছে বা যে কোনো সময় আমাদের ক্লাবটার টিনের চাল কি করতে হবে? বলে ঢালাই, টাকা দিয়ে দেবে। গিয়ে বলুন, দাদা ক্লাবের টিভিটা ঝিলঝিল করছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দেবে। ক্যারাম বোর্ড নাই, ঠিকঠাক না চলছে না, ম্যাচ বোর্ড দিয়ে দেবে। বলুন, দাদা এই ভোটের সময় এসছে, গ্রামটা একটু ঠিকঠাক করে জাগ্রত রাখতে হবে, কি করতে হবে? ফিস্টি করতে হবে, 10,000 টাকা লাগবে, 12,000 টাকা দেবে, আর বলবে 2,000 টাকা এক্সট্রা মদ খেয়ে হই হই করতে দেবে। আর আপনি গিয়ে বলুন, দাদা ভোটের সময় এসেছে, এই ভোটের সময় বলুন আমাদের প্রাইমারি স্কুলে ঠিকঠাক টেবিল নাই, চেয়ার নাই, বাচ্চারা যে শিক্ষক নাই, শিক্ষক দেওয়ার কথা বলুন, পরে হবে, তখন আর দেবে না। কারণ শিক্ষা পেলেই হবে, শিক্ষা পেলে কি হবে? আপনার ছেলে জানবে, প্রশ্ন করবে। শিক্ষা পেলে কি হবে? আপনি আমি হাতে কম শিক্ষা ছিল বলে আপনি কি করছি, অমুক নেতা বলেছে যে মারতে চলে যাচ্ছি, ফাটাচ্ছি, কারণ আমি মিথ্যা কেস দিচ্ছি, কেস কাবারি খাচ্ছি, জেল জরিমানা হচ্ছে, কেউ কবরে যাচ্ছে, কেউ সামনে চলে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। আমার ছেলে মারতে যাবে না, দখলে যাবে না, হিংসা করবে না, কারণ যদি মারতে গিয়ে মার্ডার হয়ে যায় 307 ধারায় কে যাবো, ও জেল থেকে বারবার দুষ্কর হয়ে যায়। আর মরে যায় 302 ধারায় করে জেল থেকে আর বার হতে পারো না। তাহলে মারামারি আপনার আমার ছেলে করবে না। আপনারা আমার ছেলেরা শিক্ষা থাকলে কি হবে? ডক্টর হবে, নার্স হবে, ইঞ্জিনিয়ার, পুলিশ হবে, সরকারি চাকরি করবে, বিয়ে হবে, উঠতে পারবে। আর এটা জানে না আপনার ছেলেরা এইগুলো, ভোটার ছেলে ভোটারই থাকুক। আপনি মাস্টার্স করেন,
মৎস্যজীব ও আপনার ছেলেও চাষ করুক, আপনি এরা দর্জি শ্রমিক আপনার ছেলে দর্জি কাজ করুক। এরা চায় না যেখান থেকে একটা নেতা হয়ে উঠুক, এখান থেকে আইপিএস আইএস আইএফএস হয়ে উঠুক, এখানে সরকারি চাকরিজীবী হয়ে উঠুক। এরা কোনোদিন চায় না, কারণ এটা উঠলেই তো সমাজটাকে বদলে দেবে, শিক্ষার আলো ছড়িয়ে যাবে, মারামারি হানাহানি মানুষ করবে না। মারামারি হানাহানি শুভেন্দু বাবুদের লস হয়ে যাবে, পার্থবাবুদের লস হয়ে যাবে, অভিষেক বাবুদের লস হয়ে যাবে, মমতা ব্যানার্জির লস হয়ে যাবে। ওই জন্য আমাদের ভোটারদের হাতে শিক্ষা কেড়ে দিচ্ছে নেতারা, আর নেতাগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়ে পরের প্রজন্মের নেতা তৈরি করার জন্য রেডি করছে, আর ভোটের ছেলেগুলোকে ভোটার করে রাখবে, লাঠিয়াল করে রাখার জন্য শিক্ষা কেড়ে নিচ্ছে। তাই জবাব দেওয়ার সময় এসেছে তো ভাই, তো জবাবটা আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে দিয়ে এদের জবাব দেবেন যে তোমরা আমাদেরকে মূর্খ করে রাখতে চাইলেও খাম চিহ্ন আমাদের হয়ে লড়াই করছে, শ্রমজীবী মানুষের লড়াই করছে, বঞ্চিত মানুষের লড়াই করছে, লড়াই করছে, সরকারি কর্মচারীদের দিয়ে কথা বলছে, পুলিশের তাদের বিরুদ্ধে সচেতন হচ্ছে না, কারণ তাদের বিরুদ্ধে কথা বলছে, শিক্ষকদের মাইনের কথা বলছে, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার কথা বলছে। সুতরাং খাম চিহ্ন আগামী দিনে আমরা সুযোগ দিলে খাম চিহ্ন আপনার হয়ে আমার হয়ে কথা বলবে, হবে তো? শেষ করছি, শুভেন্দু দিলীপ ঘোষ মারামারি হয়ে গেছে, কিন্তু এক জায়গায় বসে চাই, কেন মারামারি খাতে হবে, কেন বসে রাখতে হবে, কেন সঙ্গে ভাববেন? অনুরোধ করছি, ভোট আসবে যাবে, ভোটের মারামারি হানাহানি জড়াবেন। এখন এক ভালো স্লোগান খুব হচ্ছে, কটা বাজে? আর 1 মিনিট 2 মিনিট বললে কারো অসুবিধা হবে? শুনবেন, 1952 সাল থেকে কিন্তু আপনারা ভোট দিয়ে এসেছেন, ইতিপূর্বে 17 বার পার্লামেন্টে আপনারা নেতা পাঠিয়েছেন, এটা 18 বার যাবে আপনাদের ভোটে, ভেবে চিনতে দেবেন। 1952 সাল থেকে কি হয়েছে? এই ধরনের সব চলেছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা স্লোগান দিয়েছে তো। লড়াইটা কে করে বাঁচে? কে করে লড়াইটা? মোহাম্মদ সেলিম সাহেব, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী, এরা মারামারি করে? এরা মারামারি করে না। 300 টাকা যাদের রোজ, তাদেরকে প্যাক দিয়ে দেয়, আমরা এমন বার খাইয়ে দেয়, নেতা স্টেজ থেকে স্লোগান দিচ্ছে লড়াই লড়াই চাই, আর ওপরে লড়াই করে বাঁচতে চাই। 300 টাকার রোজে যারা চটে বসে আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের বলবো, দাদুদেরকে এই স্লোগান দিয়ে দাদুগুলোকে ধ্বংস করিয়েছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, বাবারকে এই স্লোগান দিয়ে ধ্বংস করেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে। আমি অনুরোধ করি এই স্লোগানটা এখন একটু বন্ধ রাখুন। এখন কি বলবেন? দাদা দিদি অনেক আমাদের লড়িয়েছ, আর নয়। দিনের শেষে আমরা কি পেয়েছি? শুধু শূন্য, আমরা ব্যর্থ, আমাদের কিচ্ছু হয়নি। তোমরা মাইনে পেয়েছো এমএলএ এমপি হয়ে, এমএলএ হয়ে, 5 বছর শেষ হয়ে গেলে মোটা অংশের কি পেয়েছো? পেনশন পাচ্ছ, আর আমরা ভোটাররা ক্রমশ তলনিতে চলে যাচ্ছি। পিফার 5 বছর আগে তাঁত শিল্পের সাথে যে শ্রমিক ছিল, তার ক্রমশ অবস্থা তলনিতে চলে যাচ্ছে, আর 5 বছর জাহানের সম্পত্তি রকেটের গতি হয়ে গেল। লাভটা কি হবে ভাই? তাই এবার বলবেন মারামারি আর হানাহানি করবো না, ভোট দেবেন, আর বলবেন যাকে ইচ্ছা ভোট দেব। তারপর যদি বলে না এই কর সেই কর, কি বলবেন? এতদিন নেতারা বলেছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমাদের বার খাইয়েছে। এবার দর্শকদেরকে, ভোটারদেরকে কি বলতে হবে? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। আমার সাথে একটু গলা মিলাবেন। ওই রাজনৈতিক কারবারিদের কারবারটা বন্ধ করতে হবে। শুধু মামার ছেলের সাথে জ্যাঠার ছেলে তুমি লড়াই লাগিয়ে দিয়ে চলে যাবে না, ও আর হতে দেওয়া যায় না। তুমি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করো, তাহলে এখানে বিজেপি তৃণমূল ভূত স্তরে মারামারি করবে। কি ভুল বলছি? আমি মারামারি পক্ষে নয়, কিন্তু বার খাইয়ে যারা মারামারি করছে তাদের বিরুদ্ধে আমি। তাহলে আমি একবার স্লোগানটা দেবো, গলা মিলাবেন। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। হবে তো নাকি? এতদিন আমরা মারামারি করেছি, ওরা দেখেছে, এবার ওরা মারামারি করবে, সাড়ে সাড়ে লড়াই হবে, আমরা ওপর থেকে দেখবো। বুঝতে পারছেন না? এই বলি বলে আমি খারাপ, নওশাদ এই বলে বলে ও মুসলমানদের দল, ও বিজেপির দালাল, ও সিপিএম এর হ্যান ত্যান বলে। তবে শেষ কথা বলছি, তবে অনুরোধ, এটা মারামারি করবেন না। ভোট আসবে যাবে, ভোটের জন্য চাচা ভাইপোর সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন, লজ্জা করছেন আপনাদের।
ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছেন, ওদের কথা শুনে লজ্জা করছে না আপনাকে আমার? একটু ভাবুন, এই সামান্য ভোটের জন্য 70 বছর 80 বছরের সম্পর্ক আমার রাম কাকার সাথে রহিম চাচার, তার মধ্যে বিভেদ লাগিয়ে দিচ্ছে বিজেপি। আর মমতাজি এক্সাইটেড মলম গিয়ে আরো ঘা করে দিচ্ছে, এক্সপার্টের মলম লাগাচ্ছে। তো ও বলছে মলম লাগাচ্ছে, বিজেপি ঘা করছে, আর ও এসে কি বলছে মলম লাগাচ্ছে। মলম তার নয়, ওটা এক্সপায়ার ডেটের মাল। আর এক্সপায়ার ডেটের মলম লাগালে ঘা কি হবে? আরো বিগড়ে যায়, ও আরো বিগড়াচ্ছে। তোকে বলতে হবে ঘা করতেও দেবো না, মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলমও লাগাতে দেবো না। আমরা ভোটের জন্য অশান্তি করবো না। এই শেষ কথা বলে শেষ করব। অনেকে বলছে নওশাদ সিদ্দিকী আইএস নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। পাঁচরানা নেতারা আছে, পাঁচ পথে পাঁচরানাদের বলবেন যে নওশাদ সিদ্দিকী ভাইজান এসে এই পিপা অঞ্চলে বলে গিয়েছে যে প্রকাশ বিজেপি তৃণমূলের কাছ থেকে নওশাদ সিদ্দিকী টাকা নেবে। ভয় লাগ নাকি? আমি এতদিন বলছে গোপনে নিছো, বলছে টাকা নিয়েছে, টাকা নিয়েছে, প্রমাণ তো করতে পারি না, কিয়ামত পর্যন্ত পারবে, প্রমাণ করতে পারেনি আর পারবে না। তো ওই জন্য প্রকাশ্য নেব। তবে যে বন্ধু আমার এখন বামপন্থী বন্ধুরা উঠে পড়ে লেগেছে, বামপন্থী বন্ধুরা উঠে পড়ে লেগেছে নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিচ্ছে। তো যে বাম বন্ধু কথা বলছে, যে বিজেপির বন্ধু তৃণমূল বন্ধু কথা বলছে, তাদের বলবেন ভাইজান পিপা অঞ্চলে এসে বলে গিয়েছে প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবে, তোমরা ব্যবসা করো। আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নিচ্ছে, উত্তরটা দিতে পারবেন তো? পারবেন তো? সাথে সাথে এটাও বলবেন যে আমার ভালোবাসার বন্ধু, আমার ভালোবাসার লোক, সত্যি দল চালাতে পারছি না, যদি বৃষ্টি হয়ে যেত ওপরে না সেট এখন আপনাদের পেতাম না, এই ঝড় বৃষ্টির দিনে তাহলে প্রোগ্রাম হতো না। আর তৃণমূল বিজেপি যেখানে করছে বড় বড় সেটে করছে, আমাদের অত টাকা নেই, দল চালাতে পারছি না। যে তৃণমূলের বন্ধু, যে সিপিএম এর বন্ধু টাকার ব্যবস্থা করে দেবে, ওই তৃণমূল বা যে বন্ধুই করবে ব্যবস্থা, তাকে আমি 90% টাকা রিটার্ন দিয়ে দেবো। 100 টাকা বিজেপি তৃণমূলের কাছ থেকে এনে দিলে আমি মাত্র 10 টাকা পার্টি চালানোর জন্য নেবো, 90 টাকা ওকেই দিয়ে দেবো আমি। বুঝতে পেরেছেন? যে ব্যাটারা বাচ্চাদের চুরি করে খায় সে নাকি আমাকে টাকা দেবে। হ্যাঁ, যারা যারা বড় বড় ওষুধ কোম্পানির কাছ থেকে ইলেকট্রল বন্ড নিয়েছে আর জীবন দেয় ওষুধের দাম রকেটের গতিতে বাড়ছে, সে ব্যাটারা নাকি আমাকে টাকা দেবে। ভাবতে পেরেছেন? আমি তো প্রকাশ্য নেবো বলেছি। আর দেখবেন পাড়ার চারানার নেতারা বলে মমতা ব্যানার্জি বলে না কিন্তু নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কবে কত টাকা নিয়েছে, শুধু বলে একটা দল বেরিয়েছে, হ্যান করেছে, ত্যান করছে, টাকা পয়সা নিয়ে হই হই করছে, এগুলো বলে এড়িয়ে যায়। আমি বলে দিচ্ছি আপনাদের, আমি ব্যাট ধরে আছি, বলের অপেক্ষায়। টেস্ট খেলতে নেমেছি তো বলছে বলুক, আমি শুধু অপেক্ষায় আছি। ব্যাটে বলে হবে, মনের বলবো, বাউন্ডারির বাইরে ছক্কা করে দেবো, শুধু বাউন্ডারি স্টেডিয়ামের বাইরে করে দেবো। আমি অপেক্ষায় আছি। ওই বড় তারা একবার মুখ ফসকে বলছিল যে এত টাকা নওশাদ সিদ্দিকী আছে বিজেপির কাছ থেকে বা তৃণমূলের কাছ থেকে নিয়েছে। দেখবেন এরা সংখ্যা বলে না, শুধু বলে টাকা নিয়েছে, টাকা নিয়েছে। পাড়ার চালানোর নেতাকে নিয়ে ভাবি না, মেন বড় নেতারা বলে না, কারণ বললেই তো আমি মামলা করব। এক বেটা বলেছিল স্টেজে যে নাকি নওশাদ সিদ্দিকীরা নাকি টাকা নিয়েছে, একটা সংখ্যা বলেছিল, তাকে উকিলের এমন চিঠি দিয়েছি তারপর থেকে তাকে আর পার্টির স্টেজে দেখতে পাই না। বুঝতে পেরেছেন? আর জেল খাটাচ্ছি, জেল খাটছে, জেলের ভাত আমাদের মামলা দিচ্ছে। আর আমাদের ভাঙড়ের মুকুটবিহীন নিজেকে বাদশা বলে দাবি করে আরাবুল যে জেলের ভাত খাচ্ছে, শুরু আমাদের পেনাল্টি হয়েছে, এটা তাই রাখবেন। আর শওকত মোল্লাকে আগামী দিনে জেলে নিয়ে যাব, জেলের ভাত তো ও খাবে। তো আগামী দিনে তো ওকে কোর্টে টেনে নিয়েছিলাম নওশাদ সিদ্দিকী, ও নওশাদ সিদ্দিকীর সম্পর্কে বাজে মন্তব্য করেছিল বলে। তো আমি অপেক্ষায় আছি, ব্যাটে বলে হবে, বললে স্টেডিয়ামের বাইরে করে দেবো। কোনো রকম এদের প্ররোচনায় পা দেবেন না। রাতের অন্ধকারে 200 টাকা 500 টাকা বিরিয়ানির প্যাকেট যদি দিতে আসে তৃণমূলের বন্ধু বা যে কেউ, ছাড়বেন না, সেটাও নিয়ে নেবেন। নিয়ে কি করবেন, চুপচাপ সকালে কি করবেন, খামে ছাপ দিয়ে দেবেন। ইভিএম মেশিনের কত নম্বরে? 5 নম্বর ইভিএম মেশিনের। শুনুন একটা কথা বলছি, তৃণমূল বা যে কেউ যদি বলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সুইচটা টিপে সুইচ মেশিন অন করতে হবে, এসে হাত দেবেন না মায়েরা, একদম না, কোনো জায়গায় হাত দেবেন না, কোনো জায়গায় হাত দেবেন না। সোজা যাবেন, হাতটাকে পেছনে রাখবেন, ওপর থেকে দেখবেন 1 2 3 4 5 এরকম ভাবে চোখের ইশারায় গুনে নেবেন, দেখবেন। তারপরে খান চিহ্ন আছে, আখতার রহমান বিশ্বাসের ছবি আছে, তার নাম আছে, ওখানে যে বোতামটা আছে সেখানে টিপে ধরে রাখবেন। যতক্ষণ না পিক করে আওয়াজ হবে ছাড়বেন না কিন্তু। মায়েরা এখানে যারা এসছেন আপনাদেরকে অনুরোধ করছি, কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। ভোট আসবে,
ভোটের জন্য মারামারি হিংসায় কেউ জড়াবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চুপচাপ চুপ